শুভ অফিস থেকে ফিরে দেখল ওর স্ত্রী লিলি অবেলা বিছানায় শুয়ে আছে, কিন্তু ওর পাশে ওটাকে। এ বাড়িতে তো লিলি ছাড়া আর কারো থাকার কথা নয়। যদিও শুভ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছে, তাই আচমকে স্ত্রীকে এভাবে শুয়ে থাকতে দেখে চমকে উঠেছে। কিন্তু শুভ ভাবতেও পারেনি তার স্ত্রী অন্য কোনো পুরুষকে নিয়ে এভাবে শুয়ে থাকবে, তাও আবার তার বিছানায়। পাশে যে ছেলেটা শুয়ে আছে সে আর অন্য কেউ নয়, শুভর অফিসের বস তনয় স্যার। শুভর মাথা থেকে পা পর্যন্ত ঘেন্নায় জ্বলে উঠল। নিজের স্ত্রীকে চিৎকার করে ডেকে শুভ বলল, এসব কি হচ্ছে লিলি? আমার অজান্তে তুমি আমারই অফিসের বসের সঙ্গে এভাবে এক বিছানায় শুয়ে আছো, তাও আবার আমার বিছানায়। তোমার লজ্জা করে না? আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। তোমার মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে দেখছি আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটাই করেছি। নিজের চোখে কখনো তোমায় এমন দেখব আমি কখনো ভাবতেও পারিনি। শুভর চিৎকারে লিলি তাড়াতাড়ি বিছানায় উঠে বসল। এলোমেলো থাকা আঁচলটা ঠিক করে নিজের চুলগুলো ঠিক করতে থাকলো লিলি। তারপর শুভকে বলল, কি ব্যাপার, তুমি কখন এসেছো? তোমার তো এত তাড়াতাড়ি আসার কথা না। আজকে তো তোমার এক্সট্রা মিটিং ছিল, তুমি কি সেই মিটিং অ্যাটেন্ড না করেই চলে এসেছো? আর এসে যখন পড়েছো তখন দরজায় একবার নক করতে পারোনি? একে তো বিছানায় অন্য পুরুষের সঙ্গে ধরা পড়ে লিলি এত কৈফিয়ত যাচ্ছে। শুভর কাছ থেকে এটা দেখার পর শুভর মাথা আরও গরম হয়ে গেল। সে লিলিকে জবাব দিল, তোমার লজ্জা করে না? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছ? নিজের ঘরে ঢুকবো তাও আবার নক করে ঢুকবো? এটা কোথাকার আইন শুনি? ভুল তুমি করেছ। তুমি আমার থেকে কৈফিয়ত চাচ্ছ কেন? আর তাছাড়া অফিস থেকে আমি আমার বাড়িতে কখন ফিরবো না ফিরবো সেটাও কি তোমাকে বলে দিতে হবে? এক্সট্রা মিটিংয়ের কথা তুমি কি করে জানলে? ও আচ্ছা, বুঝতে পারছি। আমার অফিসের বসের সঙ্গে যার এরকম বিছানাগত সম্পর্ক সে তো আমার সমস্ত এক্সট্রা মিটিংয়ের কথা জানতেই পারবে। আমি এতদিনে বুঝলাম না কেন আমি এত ঘন ঘন এক্সট্রা মিটিং করতে দেওয়া হয়। আমাকে মিটিং করতে দেওয়ার নাম করে তোমাদের এরকম এক্সট্রা কেমিস্ট্রি ক্লাস চলতো, তা আবার আমার বিছানায়। ভাবতেই ঘৃণা লাগছে। তোমাকে আমি নিজের স্ত্রী বলে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে দিনের পর দিন এভাবে ধোকা দিয়ে গেছো। আর তো নয়, শুভর দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার শুভ, তোমাকে না আজকে মিটিংয়ের জন্য বলেছিলাম? তুমি তাহলে তোমার মিটিংয়ে অ্যাটেন্ড করোনি কেন? তুমি জানো এর জন্য আমি তোমার স্যালারি কেটে নিতে পারি, কিংবা তোমার ডিমোশন করিয়ে দিতে পারি। আমি যখন তোমার অফিসের বস, তাহলে আমার কথার অবাধ্য হওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? কে যে আপনার স্যালারি আর প্রমোশন তো আমি কোনোদিন চাইওনি। আপনি নিজের কাছ থেকে যেছে আমাকে প্রমোশন দিতে চেয়েছেন, দিনের পর দিন আমাকে কাজের প্রেশারে রাখতে চেয়েছেন। আমি তখন বুঝতে পারিনি যে আপনি আমার পিঠ পিছে এভাবে আমারই ক্ষতি করে চলেছেন। আমি ভেবেছিলাম হয়তো আমার কাজের উপর খুশি হয়ে আপনি আমাকে আমার যোগ্যতা অনুযায়ী পোস্ট দিচ্ছেন। আমি যদি জানতাম আপনি আমার ভালো করার পাশাপাশি দিনের পর দিন আমার এইভাবে ক্ষতি করে চলেছেন, তাহলে আপনার স্যালারি আর আপনার অফিস দুটোকে আপনার মুখের উপর ছুঁড়ে মারতাম। লিলি বিছানা থেকে নেমে এসে শুভর গালে একটা থাপ্পড় কষিয়ে বলল, অকর্মা ঢেকি একটা, নিজের তো কিছু করার সামর্থ্য নেই, কাকে কি বলছো তুমি? জানো আজ ওনার জন্য আমাদের এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আর এত কিছু স্টেটাস মেনটেন করা হয়েছে, আর তুমি কিনা তাকেই অপমান করছো। আজ তুমি যে ধরনের পোশাক আশাক পরে বাইরে বের হও, যে গাড়ি চড়ে অফিসে যাও, যে ধরনের ডিনারে খাবার খাও, সবই তো ওনার দয়ায়, আর তুমি ওনাকেই অপমান করছো। তোমার লজ্জা করে না? তুমি জানো আজই এই মুহূর্তে আমি চাইলেই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি তোমার মুখের উপর দিয়ে, শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য তোমার সঙ্গে বাস করি, না হলে তোমার মতো ছেলের সাথে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। লজ্জার ঘৃণায় শুভর মুখটা নিচু হয়ে এলো। সে কোনোদিন ভাবতে পারেনি একটা বাইরের লোকের সামনে তার নিজের স্ত্রী তার গালে থাপ্পড় মারবে। শুভ নিজের অপমান বোধ থেকে লিলিকে বলল, চলে যাবে বাড়ি থেকে, তোমাকে কেউ আটকে রাখেনি। আর তোমার মতো মেয়ের সঙ্গে আমার সংসার করার কোনো ইচ্ছেও নেই। আজ আমি যে অবস্থায় তোমাকে দেখেছি আর যে ধরনের ভাষা তুমি আমার সঙ্গে করেছো, এরপরে যদি আমি তোমার সঙ্গে এক বাড়িতে থাকি তাহলে হয়তো আমার পুরুষত্বে দাগ লেগে যাবে। তাই নিজের পুরুষত্ব আমি হারাতে পারবো না। তুমি চাইলে এ বাড়ি থেকে চলে যেতে পারো, আমি তোমাকে নিজে থেকে আটকাবো না। লিলি তার স্বামীর মুখের উপর উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, তোমার মতো একটা ফকিন্নির বাচ্চার কাছে কেই বা সারা জীবন থাকবে? কি আছে তোমার? ভিখিরির বাচ্চা কোথাকার। আমাকে বছরে একটা ভালো শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা আছে তোমার? আজ যদি তনয় না থাকতো তাহলে হয়তো আমরা এভাবে চলতেও পারতাম না। আমি তনয়কে ভালোবেসে যা পেয়েছি, তোমাকে ভালোবেসে তার বিন্দুমাত্র পাইনি। তাই আমি মনে করি তোমার সঙ্গে থাকার থেকে না থাকা অনেক ভালো। তাই আমি ঠিক করেছি আজই তনয়ের সঙ্গে চলে যাব, কারণ আমি ওর সঙ্গে যে পরিমাণ সুখে থাকি সেই পরিমাণ সুখ তুমি আমাকে চাইলেও কোনো দিন দিতে পারতে না। মেয়েরা সবসময় চায় তারা সুখী হবে, আর আমি তনয়ের সঙ্গে একমাত্র সুখে থাকব। তাই আজ আমি চলে যাচ্ছি। লিলি তনয়ের হাত ধরে চলে যেতে চাইলে তনয় বলল, কোথায় যাবে তুমি? কেন, তোমার সাথে তোমার বাড়ি। তনয় তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তুমি কি পাগল হয়েছ যে তোমার মতন একটা মেয়েকে আমি বাড়িতে নিয়ে যাব? কি উত্তর দেবো তারপর বাড়ির লোকজনকে? তোমার মতো মেয়েদের সাথে বিছানে রাত কাটানো যায়, বাড়িতে গিয়ে সংসার করা যায় না। লিলি এতটা অপমানিত হবে ভাবতেও পারেনি সে।
সে আবার তনয়কে বলল, লজ্জা করে না তোমার আমার সাথে এভাবে কথা বলতে? দিনের পর দিন তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছো, আর আজকে যখন আমি তোমার সাথে যেতে চাইছি তখন নাকচ করছো। আমি আমার স্বামীকে দিনরাত ঠকিয়েছি, তাও আবার তোমার জন্য, কিন্তু আজকে তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি আসলে আমার থেকে আরও বড় প্রতারক। ভুলে যেও না, তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করার বদলে মাসে মাসে অনেক টাকা নিয়েছ। অনেক শাড়ি আমি তোমায় কিনে দিয়েছি, তোমার স্বামীর প্রমোশন, তার স্যালারি সব কিছুই বাড়িয়ে দিয়েছে। এগুলো তো শুধুমাত্র তোমার সাথে রাত কাটানোর জন্য। আর তুমি আমার থেকে কী বা আশা করতে পারো? আর তাছাড়া তোমার মতো ব্যভিচারী মেয়েদের সাথে সংসার করা যায় না। আর যেভাবে তুমি তোমার স্বামীকে ঠকিয়েছ, আমিও একদিন তোমার কাছে সেভাবে ঠকবো না, তার কি গ্যারান্টি আছে? তোমার মতো মেয়েরা পয়সা ছাড়া আর কিছুই চেনে না। আমার থেকে বড়লোক আর কাউকে পেলে তুমি হয়তো আমাকে ওইভাবে ঠকিয়ে দেবে। তা এতদিন পর্যন্ত তোমার সাথে যা কিছু হয়েছে তা টাকার বিনিময়ে হয়েছে। সব কিছু ভুলে যাও, আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব নয়। এই কথা বলে তনয় সেখান থেকে বের হয়ে গেল। লিলি কান্নায় আর অপমানে হাঁটু মুড়ে বসে পড়ল মেঝের উপর। শুভ আফসোস করতে থাকলো লিলির জীবনের কথা ভেবে, কারণ সে এমন একটা অপরাধ করেছে যা ক্ষমার যোগ্য নয়। পৃথিবীতে এমন অনেক নারী আছে যারা নিজের ভুলে নিজের সুখের সংসারকে এভাবে হারিয়ে ফেলে। লিলি মনে মনে ভীষণ আফসোস করল, কারণ সে এতদিন যা করেছে হয়তো তার সংসারের জন্য করেছে, কিন্তু অতিরিক্ত লোভের জন্য সে তার ভালো মনের একজন স্বামীকে হারিয়ে ফেলেছে। শুভ এতটাই ভালো ছেলে ছিল, সারা জীবন লিলিকে ভীষণ যত্নে আগলে রাখত। হয়তো টাকা পয়সা দিয়ে সব সময় মন ভরানোর ক্ষমতা শুভর ছিল না, কিন্তু শুভর দায়িত্ব আর কর্তব্য এতটাই বেশি ছিল যা লিলি খুব ভালো করে জানত। আজ সে দুদিক হারিয়ে যেন দিশেহারা হয়ে পড়েছে। অথচ শুভর কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা লিলির ছিল না, কারণ সে যে ধরনের অন্যায় করেছে, এ ধরনের অন্যায় করার পরও ক্ষমা চাওয়ার আর কোনো মুখ থাকে না। তাই সে চুপ করে শুধু নিজের মনে মনে আফসোস করতে থাকল। কিছু কিছু সংসার এভাবেই একজনের বিশ্বাসঘাতকতার জন্য ভেঙে যায়, আর সংসার ভেঙে যাওয়ার পর দুজনেই ভীষণ রকম একা হয়ে যায়, কিন্তু একে অপরের কাছে ফেরার মতন আর কোনো উপায় থাকে না। তাই একটা সংসারে তৃতীয় মানুষকে প্রবেশ করতে দেওয়ার আগে বারবার ভাবা উচিত। একটি সংসারে তৃতীয় মানুষকে প্রবেশ করতে দিলে সেই সংসার একদিনই ভেঙে যায়।